আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর নতুন আরেকটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আজকে আমরা কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা যে গদ্যটি রয়েছে, এই গল্পটির আ নমুনা প্রশ্ন উত্তরের যে বহুনির্বাচনী প্রশ্ন এবং আমাদের যে সংক্ষিপ্ত যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, এই সৃজনশীল প্রশ্নটির সমাধান থাকছে আজকের ক্লাসে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা কার্টুনে কি ফুটে উঠেছে? অ্যান্সারটি হবে খ নম্বর শোষণ। মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি? এটার অ্যান্সার হবে মনের আ কথা বা লেখা, কার্টুন বা ব্যঙ্গচিত্র, ছবি বা পোস্টার। এটার অ্যান্সার হবে ৩ টা, অর্থাৎ ১, ২ ও ৩। শিক্ষার্থীরা, এখানে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে। আমরা সৃজনশীল প্রশ্নটি আগে একটু পড়ে নেই। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রনি। তার মামা ৯ বছর পরে বিদেশ থেকে তাদের বাড়িতে বেড়াতে এসেছেন। তিনি বিমানবন্দর থেকে আসার পথে রাস্তার পাশে বিভিন্ন দেওয়ালে নানা ধরনের ছবি, কার্টুন, পোস্টার সহ অনেক রকম লেখা দেখেছেন। এগুলো দেখে তিনি ভাবলেন, দেশে না এলে ২০২৪-এর আন্দোলন সম্পর্কে কখনোই এতটা স্পষ্ট ধারণা পাওয়া যেত না। রনি তার মামাকে জানান, এগুলো যারা সৃষ্টি করেছেন তাদের অনেকেই স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। কেউ কেউ হয়তো হয়েছেন শহীদও। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, ১৯৭১ সালে নিতুন কুণ্ডের আঁকা পোস্টারের বিষয় কী ছিল? শিক্ষার্থীরা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিতুন কুণ্ডের আঁকা পোস্টারের বিষয় ছিল সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী। সেক্ষেত্রে আমাদের খ নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটু অপেক্ষা করো, একটু বড় করে দেই স্লাইডটা। আচ্ছা, আমাদের খ নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটি বাক্যে কিভাবে হাজার মানুষের মুক্তির প্রেরণা হয়ে ওঠে? দেখে নাও, একটি শক্তিশালী বাক্য যখন মানুষের আবেগ, অনুভূতি একটি শক্তিশালী বাক্য যখন মানুষের আবেগ, অনুভূতি ও সংগ্রামের চেতনার সঙ্গে গভীরভাবে মিশে যায়, তখন তা হাজার মানুষের মুক্তির প্রেরণা হয়ে উঠতে পারে। উদাহরণ হিসাবে ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের সময় পটুয়া কামরুল হাসানের আঁকা ব্যঙ্গচিত্র দেশে আজ বিশ্ববিহায়ার খপ্পরের শিরোনামের মাধ্যমে স্বৈরা শাসনের অন্যায়ের শাসনকে প্রকাশ করা হয়েছিল। এই একটি বাক্য ও চিত্র পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে অনুপ্রাণিত করেছিল। একটি শক্তিশালী বাক্য সমাজ বাস্তবতাকে সরাসরি তুলে ধরে, মানুষের মনে প্রতিবাদের স্পৃহা সৃষ্টি করে এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। তাই অনেক মানুষ হাজার কথার চেয়ে একটি বাক্যই আন্দোলন সংগ্রামে বড় ভূমিকা রাখে। আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের দেওয়ালে চিত্রকর্মের সঙ্গে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় বর্ণিত শিল্পকর্মগুলো তুলে ধরো। শিক্ষার্থীরা, দেখে নাও, উদ্দীপকে উদ্দীপকের দেওয়ালে চিত্রকর্ম, কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টারের ভাষা প্রবন্ধে বর্ণিত শিল্পকর্মগুলোর মধ্যে গভীর মিল রয়েছে। উভয়ের ক্ষেত্রে চিত্রকর্ম, কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার আন্দোলনের প্রতিবাদের ভাষা হিসাবে ব্যবহৃত হয়েছে। এই প্রবন্ধে বলা হয়েছে, ২০২৪ সালের আন্দোলনে সারা দেশের দেওয়ালে অসংখ্য গ্রাফিতি আঁকা হয়েছিল, যা স্বৈরা শাসনের বিরুদ্ধে এদেশের মানুষের ক্ষোভ প্রকাশ করেছে। এই আন্দোলনের শক্তি জুগিয়েছে উদ্দীপকে দেখা যায়। রনির মামা দেওয়ালে এইসব চিত্র দেখে আন্দোলনের প্রকৃত চিত্র অনুধাবন করতে পেরেছে এবং উপলব্ধি করেছে যে দেশে না এলে এত স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব ছিল না। এছাড়া উভয় চিত্রশিল্পীদের আত্মত্যাগের বিষয়টি ফুটে উঠেছে। প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, অনেক শিল্পী নির্যাতিত হয়েছে, কারাবন্দী হয়েছে, এমনকি নিহত হয়েছে। যেমন মুস্তাক আহমেদ। একইভাবে উদ্দীপকে রনি তার মামাকে জানায়, এইসব চিত্রকর্মের অনেক স্রষ্টা স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছে বা শহীদ হয়েছে। সর্বশেষ বলা যায়, দেওয়ালে চিত্রকর্ম ও প্রবন্ধে উল্লেখিত কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার গণ আন্দোলনের শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেছে। এগুলো শুধু প্রতিবাদের ভাষা নয়, বরং ইতিহাস সংরক্ষণেরও একটি গুরুত্বপূর্ণ উপকরণ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসাবে থাকবে। আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপক
উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনার আকস্মিক ভাব ধারণ করে, বিশ্লেষণ করো। দেখে নাও, উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনার আংশিক ভাব ধারণ করে, সম্পূর্ণ নয়, কারণ এতে মূলত দেওয়ালে রাখা চিত্রকর্মের মাধ্যমে গণ আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যা প্রবন্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রবন্ধে বলা হয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় নাম না জানা শিল্পীরা সারা দেশের দেওয়ালে বিপুল পরিমাণ গ্রাফিতি এঁকেছে, যা আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। একইভাবে উদ্দীপকে রনির মামা দেওয়ালের এসব চিত্র দেখে আন্দোলনের প্রকৃত চিত্র বুঝতে পারেন এবং উপলব্ধি করেন যে দেশে না এলে এতটা স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হতো না। তবে প্রবন্ধে শুধু দেওয়ালে রাখা চিত্র নয়, কার্টুন ব্যঙ্গচিত্র, পোস্টার ও মিমের গুরুত্বও উল্লেখ করা হয়েছে, যা উদ্দীপকে সরাসরি উল্লেখিত হয়নি। এছাড়া প্রবন্ধে বিভিন্ন সময় কার্টুন, পোস্টারের ভূমিকা এবং শিল্পীদের আত্মত্যাগের বিষয়টিও বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেখানে উদ্দীপকে শুধুমাত্র ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গই এসেছে। সুতরাং বলা যায় যে উদ্দীপকটি মূলত রচনার একটি গুরুত্বপূর্ণ দিক, দেওয়ালের চিত্রকর্ম ও গণ আন্দোলনের সম্পর্কে প্রকাশ করলেও পুরো রচনার ভাবকে সম্পূর্ণভাবে ধারণ করেনি। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের টপিকটি, অর্থাৎ চারুপাঠ বইয়ের যে গদ্যটি রয়েছে, কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা। এই গল্পটির বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছ সেটা কমেন্টে জানাও, আমরা সেই টপিকের উপরে ক্লাস দিব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা কথা, তোমরা অনেকেই জানো আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস আপলোড হচ্ছে, প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে। তোমরা চ্যানেলের মধ্যে ঢুকে প্লে লিস্টে ক্লিক করে তোমার প্রয়োজনীয় ভিডিওটি তুমি দেখে নিতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।